হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের 17 লেকচার। এই লেকচারে আমরা মূলত আলোচনা করব গত লেকচারে যে সূত্রগুলো বা এর আগের লেকচারে যে সূত্রগুলো আমরা আলোচনা করছিলাম সেটা রেপ্লিকেশন হবে। সেই সূত্রের সাহায্যে আমরা ম্যাথ শিখব। এর আগে আমরা দেখব যে এ পর্যন্ত আমরা কি কি সূত্র নিয়ে আলোচনা করছি। সেই সূত্রগুলো তোমাকে একটু সাজায় একটা প্যাটার্নে নিয়ে আসবো। দেন এই সূত্রের সাহায্যে কি কি ধরনের ম্যাথ আসতে পারে এবং কি কি ধরনের ম্যাথ আমরা করব সেই সম্পর্কে আজকে আমাদের লেকচার। ওকে, শুরু করা যাক আজকের লেকচার। এই দেখো প্রয়োজনীয় সূত্রগুলি এ পর্যন্ত যেগুলো আমরা প্রয়োজনীয় সূত্রগুলি অ্যাডিশন। সবাই দেখো, প্রথমে আমাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে তোমার জানতে হবে এবং এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র আমি প্রুভ করে দিচ্ছি কিভাবে আসছে এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এই সূত্রগুলো যদি তুমি সরাসরি যদি মাথায় যদি ক্যাচ না করতে পারো তাহলে ম্যাথগুলো আমরা ভালোভাবে করতে পারবো। আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণ, নির্ণয়ের সমীকরণ আমরা কি কি সূত্র অ্যাপ্লাই করে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারি। তুমি দেখো, আমরা একটা ফর্মুলা জানি, c ইকুয়াল টু নিউ ল্যামডা। যেটাকে আমরা বলছিলাম v ইকুয়াল টু f ল্যামডা। ফিজিক্সে আমরা এই ধরনের সূত্র পড়ছি। আর এখানে বেগকে রিপ্রেজেন্ট করা হয়েছে কি দ্বারা? c দ্বারা। এটা আলোর ক্ষেত্রে বেগকে v দ্বারা রিপ্রেজেন্টের পরিবর্তে c দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। কম্পাঙ্ককে f এর পরিবর্তে কি নিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এই সূত্রটা আমি যদি একটু মডিফাই করি তাহলে আমি লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু
এখানে আমরা লিখতে পারি সি বাই কি বলতো নিউ। তাহলে এটার সাহায্যে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, এটার সাহায্যে আমরা কি করতে পারি ল্যামডার মানটা নির্ণয় করতে পারি। আমাদের ছোট ছোট ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের ব্যবহার হয়ে থাকে, আমরা ভুলে যাই যে এই ধরনের একটা সূত্র আছে। দেখো সেকেন্ড আমরা কিভাবে আমরা তোমার তরঙ্গ সংখ্যা থেকে কিভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা জানি তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য একটার ব্যস্তানুপাত। এখানে ল্যামডা ইকুয়াল টু 1 বাই নিউ বার, এখানে নিউ বারকে আমরা কি বলছি তরঙ্গ সংখ্যা, যেখানে যেখানে নিউ বার হচ্ছে কি তোমার তরঙ্গ সংখ্যা। এটা দেখবা যে তোমার খাতায় এই লেকচারটা আছে, যেখানে নিউ বার হচ্ছে কি তোমার তরঙ্গ সংখ্যা। তুমি দেখো তৃতীয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি ল্যামডার মানটা, এটার মানটা আমরা নির্ণয় করতে পারি রিডবার্গের ইকুয়েশনের সাহায্যে। রিডবার্গের ইকুয়েশনটা ছিল 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ, এটা হচ্ছে জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, যেখানে আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, তার একটা ভ্যালু থাকবে। যেখানে আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যার একটা ভ্যালু হচ্ছে এই সমীকরণে এটার ভ্যালু হচ্ছে 109678, এটা হচ্ছে পার্সেন্ট। এই কথাগুলো আমরা গত ক্লাসে আলোচনা করে আসছি। তুমি দেখো n1 আর n2 এটা দ্বারা বোঝানো হয় দুটো শক্তি স্তর। এটা n1 আর n2 এর মধ্যে n1 দ্বারা অলওয়েজ নিম্ন শক্তি স্তর। তুমি n1 আর n2 এটা হচ্ছে জেনারেলি ব্যবহার করা হয়েছে। n1 আর n2 দ্বারা প্রথম আর দ্বিতীয় শক্তি স্তরকে এখানে ইন্ডিকেট করে না। এটা হতে পারে প্রথম দ্বিতীয়, এটা হতে পারে দ্বিতীয় তৃতীয়, এটা হতে পারে পঞ্চম প্রথম। এখানে n1 এর মানটা অলওয়েজ, এখানে n1 আর n2 দুটো শক্তি স্তরকে ইন্ডিকেট করে। n1 দ্বারা অলওয়েজ নিম্ন শক্তি স্তরকে বোঝানো হবে। n1 দ্বারা কাকে ইন্ডিকেট করবে নিম্ন শক্তি স্তর। এখানে n1 দ্বারা কোনটাকে ইন্ডিকেট করবে নিম্ন শক্তি স্তর, আর n2 দ্বারা অলওয়েজ ইন্ডিকেট করবে উচ্চ শক্তি স্তর। আমরা যখন প্রুফ করছিলাম তখন n1 কে আমরা প্রথম শক্তি স্তরকে ধরছি, n2 কে আমরা কি বলছি দ্বিতীয় শক্তি স্তর। বাট এই ক্ষেত্রে n1 দ্বারা হবে নিম্ন শক্তি স্তর, n2 দ্বারা হবে কি উচ্চ শক্তি স্তর। ধরো আমি দুটো শক্তি স্তরের মধ্যে কম্পেয়ার করছি। একটা ইলেকট্রন জাম্প করে পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গমন করে, একটা ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে কোথা থেকে পঞ্চম থেকে কোথায় বলতো দ্বিতীয়। তাহলে এখানে কোন শক্তিটা নিম্ন শক্তি স্তর দ্বিতীয়, এই কারণে n1 এর মান হবে কি 2 আর n2 এর মান হবে কত বলতো 5। কারণ দুটো শক্তি স্তরের মধ্যে নিম্ন শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই কারণে n1 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর মানে 2 ইন্ডিকেট করবে, আর n2 দ্বারা কি পঞ্চম শক্তি স্তরকে তোমার কি ইন্ডিকেট করবে, অর্থাৎ n2 এর ভ্যালু কত হবে 5। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। এর বাইরেও আমরা কিছু হেল্পিং ফর্মুলা নিই। এটা হেল্পিং ফর্মুলা হিসেবে আমরা নিয়ে থাকি, এটা হেল্পিং ফর্মুলা, এটা হিসেবে আমরা নিয়ে থাকি, এটা আলাদা হবে। আচ্ছা এই পর্যন্ত উঠায় নাও, এবং কারো ডাউট থাকলে আমাকে বলতে পারো। এই পর্যন্ত আগে একটু উঠায় নাও। ওকে সবাই দেখো, আমাদের
এখানে হেল্পিং ফর্মুলা হিসাবে ওকে এটি দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এটা ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 নম্বরে, এটা হচ্ছে E ইকুয়াল টু, আমরা প্লাঙ্কের সমীকরণ পড়ছি H নিয়ে, এটাকে মডিফাই করে হয় কি hc বাই ল্যামডা, অথবা কখনো কখনো এরকমও ব্যবহার হতে পারে ডেল্টা ই, বোরের পরমাণু মডেল থেকে এরকম জানছিলাম ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, এই সমীকরণটা চেঞ্জ হয়ে এইচ সি বাই ল্যামডা, এখান থেকেও তোমার তরঙ্গদৈর্ঘ্যের মানটা আসতে পারে। এগুলো থেকেও আমরা কি তরঙ্গদৈর্ঘ্যের মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, তুমি দেখো এখন হচ্ছে কম্পাঙ্ক নির্ণয়ের সমীকরণ, এটা হচ্ছে কম্পাঙ্ক নির্ণয়ের, এটা হচ্ছে সমীকরণ। এক নম্বর হচ্ছে কম্পাঙ্ক ইকুয়াল টু সি বাই ল্যামডা, এই ফর্মুলা থেকে আসতে পারে। সেকেন্ড কন্ডিশনটা একটু দেখো, তুমি একটু বোঝার ট্রাই করো, এটা হচ্ছে সি বাই ল্যামডা মানে সি 1 বাই ল্যামডা, জাস্ট এই ইকুয়েশনটা সি বাই ল্যামডা কে এভাবে লিখতে পারি। আমরা জানি কি 1 বাই ল্যামডা ইকুয়াল টু, আমরা কি জানি বলো তো, নিউ বার। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এ হচ্ছে নিউ, এ হচ্ছে কি তোমার সি, এ হচ্ছে সি, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি নিউ বার। তাহলে নিউ ইকুয়াল টু কি লিখতে পারি, সি ইনটু কি নিউ বার, অর্থাৎ কম্পাঙ্ক নিউ বার হচ্ছে কি বলতো তরঙ্গ সংখ্যা। এখানে নিউ বার, এখানে নিউ বার দ্বারা ইন্ডিকেট করে 1 বাই কি বলতো ল্যামডা। আমরা এভাবেও নির্ণয় করতে পারি যে তরঙ্গ সংখ্যার সাথে সি মানে আলোর বেগ, এটা গুণ করলে আমরা কম্পাঙ্ক এই সমীকরণটা পেতে পারি। জাস্ট এটাকে একটু মডিফাই করে, এটা হচ্ছে c ইকুয়াল টু 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা ইকুয়াল টু মানে কি নিউ বার, তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায় কি বলতো নিউ ইকুয়াল টু কি বলতো c বাই নিউ বার। থার্ড নম্বর ইকুয়েশনটা হচ্ছে একটু দেখো, আমরা রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করতে পারি। রিডবার্গের কম্পাঙ্কের ইকুয়েশনটা কি, নিউ ইকুয়াল টু আর এইচ, এটা কি তোমার জেড স্কয়ার সি, শুধুমাত্র কম্পাঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র কি আছে সি আছে, অন্য সমীকরণে রিডবার্গের সমীকরণে কোনো সি তোমার কি ছিল না। আর এখানে কি বলতো 1 বাই কি n1 স্কয়ার মাইনাস কি 1 বাই কি বলতো n2 স্কয়ার, এই হচ্ছে n2 স্কয়ার। এখানে যেখানে আর এইচ, যেখানে আর এইচ এর ভ্যালুটা হচ্ছে 109678, এখানে কি হবে পার কি তোমার সেন্টিমিটার, এটা হবে কি বলতো পার সেন্টিমিটার। ঠিক সিমিলারলি n1 মানে কি তোমার নিম্ন শক্তি স্তর, n2 মানে কি তোমার উচ্চ শক্তি স্তর। এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা কি করে কম্পাঙ্ক নির্ণয় করি। এই পর্যন্ত তুমি একটু উঠাও, কম্পাঙ্কেরও হেল্পিং ফর্মুলা আছে, এই পর্যন্ত তুমি একটু উঠাই নাও। কারো যদি ডাউট থাকে তুমি কমেন্টস করতে পারো। ওকে, দ্রাব্যতা দেরি আসছে আমাদের, হ্যাঁ
দ্রাব্যতা অনেক পরে, কোয়ান্টাম সংখ্যার পর আমরা এখানে দ্রাব্যতা পড়ব। ওকে, একটু দেখো অ্যাটেনশন, এটার ক্ষেত্রে হেল্পিং ফর্মুলা কোনগুলো হয়? এটার ক্ষেত্রে ফর্মুলাগুলো কি রকম হয় একটু দেখো। 4 নম্বর, এটা কম্পাঙ্কের ক্ষেত্রে এটা আমরা E h নিয়ম এই সমীকরণ থেকে করি, অথবা আমরা এখানে 5 নম্বর সমীকরণটা হচ্ছে এটা, অথবা ডেল্টা E h নিয়ম। আমরা বোরের পরমাণু থেকে আমরা দেখাইছি ডেল্টা E মানে কি দুটো শক্তি স্তরের পার্থক্য, দুটো শক্তি স্তরের পার্থক্য, ডেল্টা E h নিয়ম, এটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এগুলো হচ্ছে কম্পাঙ্ক নির্ণয়ের কি তোমার সমীকরণ। এটা E h নিয়ম, এটা 4 এবং 5 এ পর্যন্ত উঠায় না, 4 এবং 5। একটু দেখো বোঝার ট্রাই করো। তৃতীয় নম্বর হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা নির্ণয়ের সমীকরণ, নির্ণয়ের কি সমীকরণ। আমরা কোন কোন সমীকরণের সাথে তরঙ্গ সংখ্যা নির্ণয় করব? ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য থেকে নির্ণয় করতে পারি তরঙ্গ সংখ্যা (1/λ)। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে আমরা কম্পাঙ্ক থেকে নির্ণয় করতে পারি। আমি কিন্তু কম্পাঙ্কের সমীকরণে জাস্ট এভাবে লিখছিলাম নিউ নিউ বার ইনটু সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? নিউ বার এখান থেকে আমরা কি লিখতে পারি? নিউ বার আমরা কি লিখতে পারি? নিউ বাই কি লিখতে পারি? আমরা কম্পাঙ্ক থেকেও কি করতে পারি বলতো? তরঙ্গ সংখ্যাটা আমরা নির্ণয় করে নিতে পারি। থার্ড পয়েন্ট হচ্ছে আমরা রিডবার্গের ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। রিডবার্গের ইকুয়েশনটা হচ্ছে এটা, নিউ বার rx, এটা হচ্ছে z স্কয়ার 1/n1 মাইনাস 1/n2। এটা হচ্ছে কি তোমার রিডবার্গের ইকুয়েশন। ঠিক আগের মতো z হচ্ছে কি প্রোটন সংখ্যা, n1 হচ্ছে কি বলতো নিম্ন শক্তি স্তর, n2 মানে উচ্চ শক্তি স্তর, rx হচ্ছে কি রিডবার্গ কনস্ট্যান্ট। যেখানে rx এই সমীকরণে rx এর ভ্যালু 109,678 কি তোমার পার্সেন্ট। এটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা। আমরা এই ফর্মুলাগুলো আমাদের ব্যবহার করা হবে, এগুলো মাথার ভিতর একবারে সেটআপ করে নিতে হবে, উঠায় না। ওকে, তুমি দেখো আমরা যদি 4 নম্বর ফর্মুলাটা যদি ব্যবহার করতে চাই, নাম্বার 4, এই দেখো আমরা 4 নম্বরের ক্ষেত্রে একটি ফোটন, ফোটন মানে কি আলোর কণা, মানে একটা উৎস থেকে যে আলো যে নির্গত হয়, নির্গত আলোগুলো প্যাকেট আকারে নির্গত হয়, যেগুলোকে আমরা ফোটন কণা হিসেবে কনসিডার করি, বা এর আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম। একটি ফোটন বা একটি কোয়ান্টামের শক্তির সমীকরণ, কোয়ান্টামের শক্তির সমীকরণ। শক্তি নির্ণয়ের সূত্র লেখো। এটার সূত্রটা হবে দেখো, আমরা নির্ণয় করতে পারি E ইকুয়াল টু, আমরা জানি প্ল্যাঙ্কের থিওরি এটা আসে E ইকুয়াল টু h। এটা হচ্ছে এক প্যাকেট বা একটা ফোটন বা একটা কোয়ান্টামের শক্তির সমীকরণ। অথবা এটা লিখতে পারি E ইকুয়াল টু, নিউ মানে হচ্ছে কি বলতো c/λ। তাহলে আমরা নিউর জায়গায় যদি c/λ লিখি তাহলে এটা হতে পারে hc/λ।
আমরা এটা হচ্ছে একটা ফোটনের শক্তি, তোমাকে ম্যাথ বলবে 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করো, তাহলে এই মানটাকে 6.023 10 টু দি পাওয়ার 23 মানে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে এভাবেও আমরা লিখতে পারি 1 মোল ফোটনের শক্তির সমীকরণ, 1 মোল ফোটনের শক্তির সমীকরণ নাম্বার 5 ফোটনের শক্তির সমীকরণ। এটা হতে পারে কি E ইকুয়াল টু জাস্ট H মানে একটা, এটাকে 1 মোল, 1 মোল অ্যাভোগাড্রো নাম্বারটাকে Na দ্বারা রিপ্রেজেন্ট করে Na, এটাকে আমরা H নিব। অথবা এটা হতে পারে E ইকুয়াল টু Na, এটা হতে পারে Hc/λ। এটাও একটা ফোটনের শক্তি, এটাও একটা ফোটনের শক্তি। 1 মোল হলে কি হবে, এটাকে 6.023 10 টু দি পাওয়ার 23 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, যেটাকে আমরা বলি Na। A মানে অ্যাভোগাড্রো আর N মানে কি নাম্বার, যেখানে Na হচ্ছে ওই অ্যাভোগাড্রো নাম্বারকে ইন্ডিকেট করে 6.023 10 টু দি পাওয়ার কত বলতো 23। এটা হচ্ছে 1 মোল ফোটনের শক্তির সমীকরণ। এ পর্যন্ত কোনো ঝামেলা থাকার কথা না, এটা উঠায় নাও। ওকে, যেখানে হেল্পিং ফর্মুলা ব্যবহার করা দরকার হবে সেখানে তুমি ব্যবহার করবা, আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখাই দেব। ক্লিয়ার? ওকে, এখানে একটু দেখো, এটা 5, 6 নম্বরের ক্ষেত্রে দেখো, আমরা যদি কোন একটা ফর্মুলা থেকে ফোটনের সংখ্যা, একটা পদার্থ কত প্যাকেট আলো নির্গত করে, কত প্যাকেট আলো নির্গত করে, সেটাকে আমরা বলবো এক একটা প্যাকেটকে আমরা বলি ফোটন। ফোটনের সংখ্যা যদি নির্ণয় করতে চাই, কোয়ান্টাম সংখ্যা যদি নির্ণয় করতে চাই, অথবা যে একটা আলো যে প্যাকেটগুলো নির্গত করে সেই প্যাকেট সংখ্যা যদি নির্ণয় করতে চাই, সেটার সমীকরণ হচ্ছে ফোটনের সংখ্যা, ফোটনের সংখ্যা নির্ণয়ের সমীকরণ। এটা হচ্ছে সমীকরণ। একটু দেখো, এটা হচ্ছে E ইকুয়াল টু, আমরা E ইকুয়াল টু এক প্যাকেটের জন্য H নিউ লিখি। কোন একটা বস্তু যদি n সংখ্যক প্যাকেট যদি নির্গত করে, ওই সমীকরণটাকে আমরা মডিফাই করছিলাম, দেখো প্ল্যাঙ্কের কোয়ান্টাম সমীকরণে E ইকুয়াল টু আমরা লিখি কি NH নিউ। E মানে হচ্ছে ফোটনের শক্তি, n মানে হচ্ছে প্যাকেট সংখ্যা, ফোটন সংখ্যা অথবা কোয়ান্টাম সংখ্যা ইন্ডিকেট করে, h মানে প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউ মানে কি হচ্ছে কি বলতো কম্পাঙ্ক। তখন আমরা যদি n সংখ্যক, আগের nটা কিন্তু বড় ছিল, এটা দ্বারা ইন্ডিকেট করে অ্যাভোগাড্রোর সংখ্যাটা বিগ নাম্বার, আর এই n দ্বারা ইন্ডিকেট করে কি ফোটন সংখ্যা। তাহলে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করব। E ইকুয়াল টু n hc/λ, যেখানে n হচ্ছে তোমার ফোটন সংখ্যা, যেখানে n হচ্ছে কি তোমার ফোটন কি তোমার সংখ্যা, ফোটন সংখ্যা অথবা এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটাকে ইন্ডিকেট করে। 7 নম্বর হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ, যেটা তোমাকে দেখানো হয়েছিল। আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ।
কৌণিক ভরবেগের সমীকরণ। আমরা ব্যবহার করছি কোনটা? কৌণিক ভরবেগ। বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য mvr ইকুয়াল টু nh বাই কি বলতো 2 পাই। এখানে কৌণিক ভরবেগ দ্বারা কাকে ইন্ডিকেট করছে? mvr। তোমাকে যদি কোনো কিছু কৌণিক ভরবেগ যদি নির্ণয় করতে বলে, তার মানে তোমাকে mvr এর মান নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে বলছে? mvr এর। আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে পারবো? ইলেকট্রনের কৌণিক ভরবেগটা আমরা নির্ণয় করতে পারবো। এই পর্যন্ত উঠো। পরবর্তী দেখো, 8 নম্বর ফর্মুলার ক্ষেত্রে দেখো, একটা ইলেকট্রন কি পরিমাণ শক্তি বিকিরিত করে আর কি পরিমাণ শক্তি শোষিত করবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডেল্টা ই দ্বারা। তাহলে এটা হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তি বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ নির্ণয়ের সূত্র। এটা কি নির্ণয়ের কি তোমার সূত্র। তুমি দেখো 1 নম্বর ফর্মুলা, বিকিরিত বা শোষিত শক্তিকে আমরা ডেল্টা ই দ্বারা রিপ্রেজেন্ট করি। 1 নম্বর ফর্মুলা হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু এস। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড নম্বর ফর্মুলাটা হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু নিউ জায়গায় যদি সি বাই ল্যামডা লিখি এইচ সি বাই ল্যামডা। তৃতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে আমরা রিডবার্গের ইকুয়েশন এখানে ফলো করতে পারি। রিডবার্গের ইকুয়েশনে আমরা এখানে ব্যবহার করছি ডেল্টা ই ইকুয়াল টু আর এইচ জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তুমি দেখো এখানে কিন্তু আরএইচ এর ভ্যালুটা কিন্তু আগের মতো না, এখানে কিন্তু আরএইচ এর ভ্যালুটা একটু চেঞ্জ। এখানে কি চেঞ্জ? আরএইচ এর ভ্যালুটা কত? এটা হচ্ছে 2.18 10 ইনভার্স 18 জুল। এখানকার আরএইচ এর কনস্ট্যান্ট আর আগের সমীকরণগুলোর আরএইচ এর কনস্ট্যান্টের ভ্যালু কি তোমার এক না। কেন এক না? আমরা যখন এটাকে ডেরিভেশন করছি, যখন এই সমীকরণটাকে আমরা প্রতিপাদন করছি, তখন এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু তোমাকে দেখাই আসছি। আমরা বিকৃত বা শোষিত শক্তির পরিমাণটা এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, এটা উঠাই না। ওকে, 9 নম্বর ফর্মুলাটা হচ্ছে এটা দেখো, এটা দেখো ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয়ের সূত্র। ইলেকট্রনের আবর্তন সংখ্যা এটা হচ্ছে আবর্তন সংখ্যা নির্ণয়ের, এটা হচ্ছে কি তোমার সূত্র। আমরা আবর্তন সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখছি? আমরা m ইকুয়াল টু আমরা কি লিখছিলাম দেখো তো, বেগ বাই পরিধি b বাই 2 পাই r। আমরা এটা লিখছিলাম, যেটাকে আমরা যদি এটা বেগ বাই কি পরিধি।
অর্থাৎ তুমি যদি ভি মান এবং আর এর মান নির্ণয় করে এন এর মানটা ক্যালকুলেশন করবে। এখন তুমি চাচ্ছ না আমি ভি এর মান বের করার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আর এর মান বের করার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ওই ভি এর মান এখানে বসাতে হয়, আর এর মান এখানে বসাতে হয়। তুমি চাচ্ছ আসলে আমি এটা করতে চাচ্ছি না, যে আমি একবারে এন এর মানটা কিভাবে ক্যালকুলেশন করব। তুমি দেখো একবারে কিভাবে এন এর মানটা ক্যালকুলেশন করবা সেটা একটু দেখো। এটা মানে কি বেগ বাই কি তোমার পরিধি। তুমি একটু দেখো এটা মানে কি দেখো ভি, আর এটা কি 2 পাই, আর এটা কি 1 বাই। তুমি দেখো ভি মানে আমরা জানি, ভি এর ফর্মুলাটা আমরা জানি, আমি জাস্ট এটাকে একটু সাজায় লিখছি। ভি এর ফর্মুলা আমরা জানি কি 2 পাই জেড এ স্কয়ার ডিভাইডেড বাই কি এস, এটা ভি এর ফর্মুলা। এরপর কি আছে 2 পাই, এই হচ্ছে তোমার 2 পাই, এই 1 বাই 2 পাই, এটা ভি এই ভি, এই 2 পাই মানে কি 1 বাই। আর আমরা জানি, আমরা আর কি জানি বলতো, r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m, এটা কি জেড স্কয়ার। আমরা কি r জানি, এখানে কিন্তু r না 1 বাই r, 1 বাই r যদি লিখি এটা যদি r হয় 1 বাই r মানে কি উল্টে যাবে, অর্থাৎ হরটা এই হরটা কোথায় যাবে লবে। এটা 4 পাই স্কয়ার m জেড স্কয়ার, আর লবটা আসবে কোথায় হরে n স্কয়ার s স্কয়ার। তুমি দেখো এখানকার 2 পাই এখানকার 2 পাই কাটা, এই 2 পাই আর এই 2 পাই কাটা, তাহলে উপরে থাকে কি একটু দেখো 4 পাই স্কয়ার, এই তোমার m, এখানে একটা জেড স্কয়ার আছে, এখানে একটা জেড স্কয়ার আছে, তাহলে দুটো জেড স্কয়ার যদি গুণ হয় তাহলে সেটাকে লিখতে পারি জেড স্কয়ার e টু দি পাওয়ার। নিচে আছে ns, এটা n স্কয়ার s স্কয়ার, তার মানে এটার ক্ষেত্রে কি হবে n কিউব, আর কি বলতে পারি s কিউব। তুমি m ইকুয়াল টু এটা লিখতে পারো। তুমি এই ম্যাথ করার ক্ষেত্রে তুমি প্রথমে ভি এর মান আর এর মান ক্যালকুলেশন করে এখানে বসাতে পারো, অথবা এখানে সরাসরি আবর্তন সংখ্যা ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ করতে পারো একবারে সরাসরি। আমরা জানি n ইকুয়াল টু এত, তারপর ক্যালকুলেশন করলে সরাসরি তোমার রেজাল্টটা চলে আসবে। তুমি যদি এটা সরাসরি তুমি যদি ব্যবহার করতে চাও এটাও তুমি করতে পারো। আমার এটা উঠাই নাও এবং আমার কথাগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। হ্যাঁ নাফি, আমরা যখন এই সূত্রগুলো যখন বলি যে এটা উঠাও তখন আমি কিন্তু সরে যাই, তখন তুমি কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম পাও, ওই টাইমের মধ্যে উঠাতে হবে। হ্যাঁ, আর তুমি যতটুকু পারবা না স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে হবে কি তুমি পরবর্তীতে উঠাতে পারবা। হ্যাঁ, অনেক টাইম যদি উঠাইতে আমি যদি দিই তাহলে অনেক তোমার সময় নষ্ট হবে, আমাদের লেকচারটা আগাবে না, এমনি অনলাইনে লেকচার আগায় না। ওকে, 9 10 নম্বরটা হচ্ছে একটু দেখো, এটা 10 নম্বরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ।
আমরা নির্ণয় সমীকরণটা এভাবে শিখছি, r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m zt স্কয়ার। এগুলো বারবার লিখতে হবে, পরীক্ষার সময় ভুলে যাবে, তোমার সাথে লেটারগুলো বিশ্বাসঘাতকতা করবে, m নাকি m স্কয়ার, z নাকি z স্কয়ার, e স্কয়ার নাকি কি ভুলে যাবে, পারবা না, হ্যাঁ মনে রাখতে পারবে না। কক্ষপথের n তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটা হচ্ছে কি r n ইকুয়াল টু। এখানে প্রত্যেকটা টার্ম দ্বারা কি ইন্ডিকেট করে তোমাকে বুঝাই দেওয়া হয়েছে। 11 নম্বর হচ্ছে n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সমীকরণ। ইলেকট্রনের গতিবেগকে দুই ভাগে ভাগ করে, এক হচ্ছে লিনিয়ার মানে রৈখিক গতিবেগ, এটা ফিজিক্সের মাধ্যমে তুমি ভালোভাবে জানো, আর হচ্ছে কৌণিক গতিবেগ। কোশ্চেনে যদি শুধু গতিবেগ উল্লেখ করে তাহলে অলওয়েজ মনে করবে এটা রৈখিক গতিবেগ, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা, ভি দ্বারা। আমরা জানি কৌণিক গতিবেগকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, ওমেগা দ্বারা। আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, ওমেগা দ্বারা। আমরা বলছি গতিবেগ বলতে এখানে কোন গতিবেগকে ইন্ডিকেট করে, যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে অলওয়েজ কি মনে করবা, রৈখিক গতিবেগ, যেটাকে আমরা কি বলছিলাম বলতো, ভি। ইলেকট্রনের গতিবেগের সমীকরণ এটা সমীকরণ। তাই এটার সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, v ইকুয়াল টু, এটা আমরা জানি 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই কি ns, এটাই আমাদের সমীকরণ। এই সমীকরণগুলো আমরা প্রতিপাদন করে আসছি, এই কারণে এখানে আমি কথা বলবো না। এখন যদি বলে ইলেকট্রনের কৌণিক বেগের সমীকরণ নির্ণয় করো, আমরা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা কি, যে দেখো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে রৈখিক বেগ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু তোমার কৌণিক বেগ। তোমার রিসেন্ট একটা পরীক্ষায় তোমার এই কৌণিক বেগ রিলেটেড, আগে কৌণিক বেগ নিয়ে কোনো কোশ্চেন হতো না, রিসেন্ট এখন দিন যত যাচ্ছে কোশ্চেন তত তোমার কি একটু স্মার্টের দিকে যাচ্ছে। আগে রৈখিক বেগ যেটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এখন আমাদের কৌণিক বেগ নিয়ে আমাদের কথা। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা কি, ভি ইকুয়াল টু কি, ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে কি দ্বারা, আর আর কৌণিক বেগ ধরে নিলাম ওমেগা। আমাদের বইগুলোতে কোনো কিছুই নাই কৌণিক বেগ নিয়ে, যেটাকে কি দ্বারা আমরা কৌণিক বেগকে ওমেগা বললাম। তাহলে কৌণিক বেগ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি কি বলতে পারি, ওমেগা ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কি বলতো, ভি বাই কি লিখতে পারি বলতো, আর। আমরা কি লিখতে পারি, ভি বাই আর। অর্থাৎ তোমাকে যদি বলে একটা কক্ষপথে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো, অর্থাৎ তোমাকে ভি বাই আর এর রেশিও নির্ণয় করতে বলছে। তোমাকে কি নির্ণয় করতে বলছে, ভি বাই আর এর কি বলতো, রেশিও নির্ণয় করতে বলছে। কারণ ভি ইকুয়াল টু আর ইনটু ওমেগা, আর ওমেগা ইকুয়াল টু কি বলতো, ভি বাই কি আর, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা ম্যাথগুলোর ক্ষেত্রে যদি গতিবেগ উল্লেখ থাকলে তাহলে মনে করব ভি, বা এটা লিনিয়ার ভেলোসিটি ইন্ডিকেট করবে। আর যদি তোমার যদি কৌণিক গতিবেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা যদি বলে, ওখানে কোশ্চেনে উল্লেখ থাকবে। অনেক সময় কোশ্চেনে গতিবেগ, তুমি আবার ডাকাডাকি করা যাবে না যে স্যার এটা রৈখিক নাকি এটা কি কৌণিক। যদি কোনো গতিবেগ যদি থাকে অলওয়েজ ধরে নেবা এটা লিনিয়ার, মানে এটা ভি এর মান নির্ণয় করতে হবে। দেখো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা আমাকে জানাও।
তুমি দেখো, হ্যাঁ উঠে গেল এনাফ টাইম। হ্যাঁ, থার্টিন নম্বর ফর্মুলাটা হচ্ছে, এখানে তিনটা শক্তি, একটা হচ্ছে শক্তি যেটাকে আমরা বলি মোট শক্তি, আরেকটাকে বলি গতি শক্তি, আরেকটাকে বলি স্থিতি শক্তি। কোশ্চেনে যদি বলে শক্তি, তাহলে তুমি ধরে নেবা এখানে মোট শক্তিকে ইন্ডিকেট করছে। আর যদি কোশ্চেনে গতি শক্তি আর স্থিতি শক্তি যদি কিছু জানতে চায় তোমার কাছে, তাহলে তোমার ওই কোশ্চেনে উল্লেখ থাকবে যে গতি শক্তি নির্ণয় করো অথবা স্থিতি শক্তি নির্ণয় করো। এই তিনটা ফর্মুলা আমরা একত্রে লিখব। দেখো, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি গতি শক্তি এবং স্থিতি শক্তি নির্ণয় সূত্র। স্থিতি শক্তি নির্ণয়ের সূত্র। তুমি দেখো, মোট শক্তির ক্ষেত্রে ই, দেখো আমরা এই শক্তির সমীকরণটা আমরা ব্যাসার্ধের সমীকরণ থেকে মনে রাখতে পারি। ব্যাসার্ধের সমীকরণ থেকে আমরা ইজিলি মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো? দেখো, এটা আর এটা একটু পেস লেগে যাবে, অন্যান্য ইকুয়েশন গুলো সহজই আছে। কিভাবে? এটার ক্ষেত্রে লব যেটা আছে ব্যাসার্ধের ক্ষেত্রে, সেটা এখানকার হরে লিখবা। যেটা লব আছে সেটা লিখবা কি? হর। আর যেটা হর আছে সেটা লিখবা লব। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে, এখানে যে 4 আছে, 4 এর অর্ধেক লিখবে এখানে 2। এই তোমার পাই স্কয়ার, এই পাই স্কয়ার, এই তোমার m। তুমি দেখো এখানে আছে তোমার 4, তুমি লিখছো কত? 2। তাহলে কত লেখো নাই? আরো 2 আছে। ওই 2টাকে এটার পাওয়ারে লিখে দেবা, এটার পাওয়ারে লিখবা ওই 2টাকে। এটাকে যদি ওই 2কে যদি এর পাওয়ারে লিখে দিই, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে কি? জেড স্কয়ার আর ই স্কয়ার মানে কি? টু দি পাওয়ার 4। যেহেতু শক্তি এটা ঋণাত্মক হয়, এই কারণে এখানে কি হবে বলতো? মাইনাস। আমি তোমাকে জিনিসটা আবার বলছি, দেখো এটার সাথে যেটা কিভাবে মনে রাখবে, যেটা লব আছে সেটা নেবা কোথায়? এই হর। এই তোমার n স্কয়ার, এই x স্কয়ার। যেটা হরে আছে সেটা কোথায় নেবা? লব। কন্ডিশন কি? 4 যেটা আছে সেটা হয়ে যাবে কত? 2। 2 পাই স্কয়ার কি? এখানে কমানো হইছে কত? 2। ওই 2টা কি হবে? পাই স্কয়ার m এর পর যেটা বাকি থাকবে তার পাওয়ারে চলে যাবে। পাওয়ারে যদি চলে যায় তাহলে এখানে z থাকে নাকি z স্কয়ার, তখন এটা জেডটা জেড স্কয়ার হয়ে যায় আর ই স্কয়ারটা e টু দি পাওয়ার 4 হয়ে যায়। আর শক্তির ক্ষেত্রে এটা কি হবে বলতো? মাইনাস। তখন এই ইকুয়েশনটা জাস্ট এরকম হয়ে যাবে। এই ইকুয়েশনটা আসলে কি রকম হয়ে যাবে? জাস্ট এরকম। আর যদি এমনিতে মনে রাখতে পারো ভালো, কোনো সমস্যা নেই। তুমি দেখো গতি শক্তি নির্ণয়ের সমীকরণ, এটা কাইনেটিক এনার্জি, এটা ইকুয়াল টু হাফ এমভিএস, এবং স্থিতি শক্তি নির্ণয়ের সমীকরণ, এটা স্থিতি শক্তি ইপি মানে পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা লিখছি মাইনাস জে ই স্কয়ার বাই কি তোমার আর। এটা আমরা লিখছি, এটা প্রমাণ করে আসলাম ইলেকট্রনের স্থিতি শক্তি নির্ণয়ের সূত্র। তুমি দেখো আমরা এখানে সমীকরণ, ব্যাসার্ধের সমীকরণ সম্ভবত 11, গতিবেগের সমীকরণ 12, আর এই শক্তির সমীকরণ হচ্ছে 13। আমরা যখন 11, 12, 13 এই তিনটা সূত্র যখন অ্যাপ্লাই করব, তখন এই রাশিগুলোর মান অবশ্যই সিজিএস এককে নিতে হবে। আমি এখানে টোটাল সূত্র লিখছি কয়টা? 13টা। 13টার মধ্যে লাস্ট তিনটা সূত্র
11 আমার যদি ঠিক থাকে সেন্স, তাহলে তোমার কি হবে, ব্যাসার্ধটা হচ্ছে 11 বা 12 যেটাই হোক না কেন, 11 নম্বর 12 নম্বরের মধ্যে একটা লিখছি ব্যাসার্ধ আর একটা লিখছি কি তোমার গতিবেগ। এটা হচ্ছে ব্যাসার্ধ, গতিবেগ আর শক্তি, এই তিনটা মানে 11 12 13 এই তিনটে ইকুয়েশন যখন তুমি অ্যাপ্লাই করবা তখন এই রাশিগুলোর মান অবশ্যই কোন এককে নিতে হবে, সিজিএস। তাহলে এটার ক্ষেত্রে নোট, তাহলে পুরোটাই কাটা, 11 12 এবং 13 সূত্রগুলো, 13 সূত্রগুলো ব্যবহার করার সময় রাশিগুলোর মান, রাশি মানে এখানে যেগুলো আছে রাশিগুলোর মান অবশ্যই সিজিএস এককে নিতে হবে। এটা সিজিএস এককে এটা নিতে হবে। কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। তানবীর, তোমাকে আজ পর্যন্ত সঠিক কোশ্চেন সঠিক সময়ে অ্যানসার দিতে বললাম, বলে বুঝছো কিনা তুমি বলো, কালকে এক্সাম নেবেন কিনা। ওকে, 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটা দেখো 14 নাম্বারটা এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে, এরপরে আমরা ম্যাথে চলে যাব। আমরা জানি আমরা যে বর্ণালী দুই ধরনের, একটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী, একটা হচ্ছে শোষণ বর্ণালী। বিকিরণ বর্ণালীটা অনেক উজ্জ্বল বর্ণের হয়, এই বর্ণালীটা আমরা দেখতে পাই, আর শোষণ বর্ণালীটা কালো বর্ণের হয়। এই কথাগুলো আমাদের আগের লেকচারে ছিল। আর শোষণ বর্ণালীকে আমরা ডার্ক স্পেকট্রা বলি, এটাকে আমরা অনুজ্জ্বল বর্ণালী বলি, এই বর্ণালী আমরা দেখতে পাই। এখন দেখো, তুমি জানো একটা তোমার জিমান ইফেক্ট অনুযায়ী একটা বর্ণালীতে অনেকগুলো ছোট ছোট লাইনে ভাগ আছে। একটা বর্ণালীর ভিতরে অনেকগুলো তোমার কি আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় কি আছে বলতো, বিভক্ত আছে। এটা একটা বর্ণালীতে একটা স্পেকট্রায় কতগুলো এই ধরনের লাইন পাওয়া যায় সেটাও তোমার নির্ণয়ের একটা কি আছে, সূত্র আছে। তুমি দেখো নাম্বার 14, ইলেকট্রনের শক্তি বিকিরণের ফলে উৎপন্ন বর্ণালীতে একটা ইলেকট্রন শক্তি ছেড়ে দেবে, শক্তি ছেড়ে দেওয়ার পর আমি একটা স্পেকট্রাম পাবো, একটা বিকিরণ বর্ণালী পাবো। সেই বর্ণালীতে
সর্বাধিক সংখ্যক কতগুলো লাইন আছে, ওই বর্ণালীতে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে সেটা আমরা জানবো। সর্বাধিক সংখ্যক রেখার সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা সূত্রটা হচ্ছে n2 n1 n2 n1 plus 1 divided by 2, যেখানে n1 টা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আমরা ম্যাথে দেখাই দেব, আর n2 হচ্ছে কি তোমার উচ্চ শক্তি স্তর, আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা দেখাই দেব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ইলেকট্রন শক্তি বিকিরণ করলে ওই বিকিরণের ফলে যে বর্ণালীটা তৈরি হবে ওই বর্ণালীতে কতগুলো লাইন পাওয়া যাবে, সেই লাইন বের করার সূত্রটা হচ্ছে কোনটা, n2 n1 n2 n1 plus 1 divided by কি তোমার 2, এটা উঠাই না। তুমি এটা দেখো, পড়ালেখায় কোনো শর্টকাট নেই, তোমার এই সূত্রগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় আমি প্রমাণ করে আসছি। আমি জানি অনেক স্টুডেন্ট বুঝলো না, এই কারণে এই সূত্রগুলোকে সব একটা জায়গায় নিয়ে আসছে। এটা হচ্ছে আরো সূত্র আছে যে সূত্রগুলো আমরা লিখি নাই, কারণ আমরা এই পর্যন্ত আলোচনা করছি, এই পর্যন্ত আমরা ম্যাথ করব, দেন অন্য টপিক পড়াবো, দেন অন্য সূত্র। আমি তোমাকে আগেই বলছি, তুমি যদি এখানে তোমার 14টা ফর্মুলা লিখছি, এর মধ্যে 3-4টা ফর্মুলা তোমার কাছে কঠিন মনে হতে পারে, এই ফর্মুলাগুলো তুমি প্রতিদিন 5 মিনিট করে তুমি লেখো আর 5 মিনিট করে পড়ো। টাইম কত? 10 মিনিট। টোটাল টাইম কত? 10 মিনিট। তুমি সকালবেলা 10 মিনিট 5 মিনিট পড়বা, 5 মিনিট লিখবা। একবারে 14টা লেখার দরকার নেই, প্রথমে 5টা পড়বা, পরে 5টা পড়বা। এরকম কন্টিনিউয়াসলি 2-3 দিন করো। সূত্র যদি না মনে রাখে আমাকে একটা কল দিও, তারপর তোমার সাথে আমি কথা বলবো যে আসলে তুমি মনে আছে কি না। অ্যাডমিশন সবাই দেখো, আমরা এখন ম্যাথ করব। এটা কোশ্চেন 1। মনে করো এখানে সবাই ক্যালকুলেটর নাও, এটা হচ্ছে কোশ্চেন 1 এর মধ্যে সাব কোশ্চেন। 1 নম্বর হচ্ছে এটা একটা উদ্দীপক, বলা আছে বোর পরমাণু মডেল, অর্থাৎ বোর পরমাণু মডেল একটা হাইড্রোজেন পরমাণু বা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য এটা ক্লিয়ার। যখনই বলবে এটা বোর পরমাণু মডেল, এখানে অন্য কোনো পরমাণু উল্লেখ করবে না, তাহলেই তুমি ধরে নেবা এই মডেলের ডায়াগ্রামটা হচ্ছে কি হাইড্রোজেন। এন্ড তুমি বলবা হাইড্রোজেনের ইলেকট্রন থাকে কয়টা? একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকার কথা, কিন্তু সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। যখন ইলেকট্রনটাকে এক্সাইটেড করা হয়, এই ইলেকট্রনটাকে যখন তাপ দেওয়া হয়, তখন সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অসীম পর্যন্ত ওই ইলেকট্রনের অবস্থানটা হতে পারে। তার মানে এটা হচ্ছে বোরের পরমাণু মডেল দ্বারা তুমি একবারে বুঝতে পারবা যে এটা দ্বারা ইন্ডিকেট করছে কাকে? হাইড্রোজেন পরমাণু। ক্লিয়ার কিনা?
তুমি আবার মনে করো না যে এখানে ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটাকে এক্সাইটেড করে কোথায় নেওয়া হয়েছে, তৃতীয় শক্তি স্তরে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা কি তৃতীয়। কোশ্চেনটা হচ্ছে এটার সাহায্যে কত রকমের কোশ্চেন হতে পারে সবগুলো আমি একটা একটা করে দেখাবো। উদ্দীপকের ইলেকট্রনটি দেখো, উদ্দীপকের ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করে, কত দূরে অবস্থান করে তা নির্ণয় করে, দেখো এই কোশ্চেনটা একটু অন্যভাবে বলতো, অন্য ভাবগুলো আমি এখানে লিখতেছি না, বাট তুমি যখন খাতায় লিখবা ওই অন্য ভাবের কথাটাও এখানে লিখে নেবা। এখানে হচ্ছে বলতে পারতো উদ্দীপকের ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে। এখানে বলছে উদ্দীপকের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করে। তুমি দেখো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এটা, তার মানে কি এটা কি তোমার রেডিয়াস, এটা কি তোমার রেডিয়াস। নিউক্লিয়াস থেকে এটা ইলেকট্রন, তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মধ্যকার দূরত্ব ধরলাম কি r। আমি যদি r যদি নির্ণয় করতে পারি তাহলে এই ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করবে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা কি নির্ণয় করতে পারছি। ইলেকট্রনটা কোথায় আছে, তৃতীয় কক্ষপথে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মধ্যকার দূরত্ব কি r, এই rটাই হচ্ছে তৃতীয় কক্ষপথের কি বলতো ব্যাসার্ধ। অর্থাৎ তোমাকে বের করতে বলছে এই ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথের ব্যাসার্ধ তোমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ। আমি কথাটা আবার বলছি, উদ্দীপকের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান, এটা হচ্ছে নিউক্লিয়াস, ইলেকট্রন আছে কত, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে। তাই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কত ধরলাম, কত r। তাহলে এই rটা কার, এই r আসলে কি ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় নাকি তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। অর্থাৎ আমি r বের করতে চাই, r বের করতে যাওয়া মানে কি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ অটোমেটিক কি করা বের হয়। তার মানে কোশ্চেনটা এভাবে আসতে পারতো উদ্দীপকের ইলেকট্রনটা যে কক্ষপথে রয়েছে সেই কক্ষপথের ব্যাসার্ধ তুমি নির্ণয় করো। তার মানে এখানে কত দূরে, তার মানে এখানে আমাকে r বের করতে হবে। তাহলে এখানে অ্যানসারটা কি হবে, আমাদের বলতে হবে উদ্দীপকের ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে রয়েছে, উদ্দীপকের ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে রয়েছে, তৃতীয় শক্তি স্তরে রয়েছে। তাহলে আমরা আর নির্ণয় করতে চাই, আমরা জানি r equal to n square h square 4 pi square m z e square। আমরা এটা তুমি দেখো আমরা যদি এখানে n এর মান যদি নির্ণয় করতে চাই, তুমি এটা দেখো এখানে আমরা যদি n এর মান নির্ণয় করতে চাই, n তৃতীয় কক্ষপথে অবস্থান করে বা তৃতীয় শক্তি স্তরে n equal to 3। আমি এই সূত্র অ্যাপ্লাই করলে অবশ্যই সিজিএস এ নিতে হবে। সিজিএস এর প্লান ধ্রুবকের ভ্যালু কত, 6.626 ইনটু 10 ইনভার্স 27, এটা হচ্ছে কি তোমার আর্কসি। তুমি দেখো m মানে হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর সিজিএস এ আমাদের কি নিতে হবে বলতো, গ্রামে। তাহলে এখানে ইলেকট্রনের ভরটা কত বলতো, 9.1 ইনটু 10 ইনভার্স কত 28 গ্রাম। এখানে জেড, জেড মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, A1, এই হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। ই মানে কি ইলেকট্রনের চার্জ, তুমি লিখে নেবা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কতটুকু, সিজিএস ইলেকট্রনের চার্জ কত 4.8 ইনটু 10 ইনভার্স কত 10, এটা কি তোমার r।
ওকে, এটা হচ্ছে এত ওয়াট। এটা হচ্ছে কি তোমার ইলেকট্রনের কি তোমার চার্জ। সরি, এটা আর তো না, ইএসসি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা কি ইএসসি। তুমি একটু দেখো, আমরা এখানে ভ্যালুগুলো বসাই দেব। এখানে যদি ভ্যালুগুলো বসাই, একটু দেখো n মানে 3 স্কয়ার, আমি একটু বাম পাশ থেকে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে 3 স্কয়ার, h মানে হচ্ছে 2, h মানে হচ্ছে 6.62 কত 6 10 ইনভার্স 27, এটা স্কয়ার, এটা 4 পাই স্কয়ার 3.1416 স্কয়ার m 9.1 ইনটু 10 ইনভার্স কত 28, z মানে কত 1, e মানে কত 4.8 ইনটু কত 10 ইনভার্স কত 10। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো, সবাই ক্যালকুলেটর নাও। হ্যাঁ, ক্যালকুলেটর ক্যালকুলেটর, তানভীর টানভীর যারা আসো তাড়াতাড়ি সবাই, সবাই ক্যালকুলেটর। একজন স্টুডেন্টও তোমার বসে থাকবে না, একজনের সাথে অন্যজনের ভ্যালু মিলবে না, এই কারণে আমি রেজাল্ট কখনো একটু ফাস্ট করো। আমিও করতেছি, আমারও ভুল হইতে পারে। এটা ওকে, তোমাদের কত আসছে ভ্যালু? হ্যাঁ মিলছে। মিনিমাম মিনিমাম 4 ডিজিট রাখবা দশমিকের পর। ওকে, 4 পয়েন্ট এটা কত 77, এটা 375 1 ইনটু 10 ইনভার্স 8। তুমি এটার এককটা কি হবে সিজিএস, কারণ আমরা এই সূত্র কিন্তু 10 11 12 এর মধ্যে 11 12 13 এর মধ্যে অবস্থান করে। সো এটার এককটা হবে কি এত সেন্টিমিটার। ওকে, এটা হবে অ্যানসার। আমরা এই মানটা আমি একটু একটা জায়গায় লিখে রাখলাম, কারণ এই মানটা নিয়ে আমি অনেক জায়গায় কাজ করব। এটা একটু একটা জায়গায় লিখে রাখলাম আমাদের ম্যাথের জন্য 4.773751 10 ইনভার্স কত 8। ওকে, আমি এই মানটা আবার হেল্পের জন্য আবার নিয়ে আসব। এই মানটা এটা এখানে রাখলাম। তুমি একটু দেখো সেকেন্ড কোশ্চেনটা কি হয়, দেখো সেকেন্ড কোশ্চেন, এটা উঠাই নাও, উঠাই নাও, অনেকে আবার উঠাইতে পারবে না। হ্যাঁ নাফি, তুমি এতক্ষণ পর বলো যে এটা আসছে, এটার ক্ষেত্রে একটু দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখো। এটার সাহায্যে দেখো উদ্দীপকের ইলেকট্রনটির রৈখিক গতিবেগ, ইলেকট্রনটির গতিবেগ এবং কৌণিক বেগ, কৌণিক বেগ নির্ণয় করো। গতিবেগ মানে কি ভি, তার মানে আমাকে ভি নির্ণয় করতে বলছে, ভি কোশ্চেন মার্ক।
কৌণিক বেগ কিন্তু আমরা বলছিলাম v ইকুয়াল টু ওমেগা ইনটু r। কৌণিক বেগ ইকুয়াল টু v বাই r ইকুয়াল টু কোসিন মান। দেখবে যে তোমার খাতায় খুব সুন্দরভাবে লেখা আছে এটা। আমাকে যদি রৈখিক গতিবেগ শুধু গতিবেগ v বের করতে বলছে, আর যদি তোমার কৌণিক বেগ নির্ণয় করতে বলছে তাহলে v বাই r এর রেশিও নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি v equal to 2 pi z e square divided by mx। তাহলে সিমিলারলি সবাই n এর মান কত হবে? তৃতীয় শক্তি স্তর 3, এখানে z এর ভ্যালু কত 1, ইলেকট্রনের চার্জ 4.8, 10 ইনভার্স কত 10 esu, এখানে h এর মান কত 6.626, 10 ইনভার্স কত 27, এটা কি তোমার 8 সেকেন্ড। ওকে, তুমি দেখো এই মানগুলো এখানে বসে, তুমি দেখো এই মানগুলো তোমাকে সিজিএস এমটিএস একটা টেবিল করে দিচ্ছে। ওই টেবিলের মানটা তুমি 2-3 মিনিট দেখো, দেখবে যে এই মানগুলো তোমার কাছে মুখস্থ হয়ে যাবে। আর তুমি মনে না রেখে যদি দেখে দেখে করো তাহলে কিন্তু আর মনে রাখতে পারবে না। হ্যাঁ, ওকে, তুমি দেখো এটার ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত আসে 2 * 3.1416, ইলেকট্রনের চার্জ Z-1, বোর পরমাণু মডেল মানে হাইড্রোজেন, এখানে 1 আর ইলেকট্রনের চার্জ কত 4.8 * 10 ইনভার্স কত 10, এটা হচ্ছে কি স্কয়ার, এটা হচ্ছে কি তোমার স্কয়ার। n এর মান কত 3 আর h এর মান কত 6.626 * 10 ইনভার্স কত 27। এখান থেকে রেশিওটা ফার্স্ট করে ফেলো তাড়াতাড়ি, এখান থেকে রেশিওটা বের করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, 2 ইনটু সবাই করবা, অনেকেরই ভুল হতে পারে। হ্যাঁ, সবাই করবে এটা 3.1416 ইনটু 4.8 ওকে, দেখি তোমাদের কত মান আসছে। হ্যাঁ নাফি, তুমি যেটা বলছো বোর পরমাণু মডেল বলতে এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট অন্য কোনো আয়ন যদি থাকে তাহলে ওই আয়ন উল্লেখ করে দেবে, আর যদি অন্য কোনো আয়ন উল্লেখ না করে তাহলে বোর পরমাণু মডেল বলতেই বুঝবা এটা হাইড্রোজেন অ্যাটমকে ইন্ডিকেট করছে। এই ডায়াগ্রামটা কার জন্য হবে? হাইড্রোজেনের জন্য। আর এক ইলেকট্রন বিশিষ্ট যদি অন্য কোনো আয়ন যদি বলতো তাহলে তোমার কি ওই ইলেকট্রনে আয়নটা উল্লেখ করে দিত। যদি এটা হিলিয়াম আয়ন হতো এখানে হিলিয়াম আয়ন উল্লেখ করত, এটা যদি লিথিয়াম আয়ন হতো Li2+ তাহলে এটা উল্লেখ করত, এটা যদি বেরিলিয়াম আয়ন হতো Be3+ এটা উল্লেখ করত। যদি এগুলো উল্লেখ না করে তাহলে বোর পরমাণু মডেল বলতে এখানে হাইড্রোজেন পরমাণু মডেলকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? ওকে, সবার ক্ষেত্রে এটা 7.2 ইনটু, আচ্ছা আমাদের ক্যালকুলেটর ভ্যালুটা কি বলে? হ্যাঁ 10⁻⁷, রাইট। এটার ভ্যালুটা আমাদের ঠিক আছে 7.2 ইনটু 10⁻, আচ্ছা 10⁻, কত 7.2 এর পর একটু ঘর একটু বেশি নেই, 2827 হয় 10⁻, কত 7। তুমি দেখো বেগ সিজিএস এর বেগের এককটা কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এটা বেগের এককটা কি হবে বলতো? সেন্টিমিটার পার কি হবে বলতো? সেকেন্ড হবে। এটা হবে বেগের একক। এখন আমি দেখো আমাকে বের করতে বলছে কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি? v বাই কি বলতো? r এর অনুপাত। আমরা কিন্তু r এর মানটা প্রথম কোশ্চেন থেকে পেয়েছি। এটা কত নম্বর কোশ্চেন? দ্বিতীয় কোশ্চেন। আমরা প্রথম কোশ্চেন থেকে কিন্তু r এর মানটা আমরা পেয়েছি। তাহলে আমরা r এর মানটা আলাদাভাবে নির্ণয় করব না। যদি এই কোশ্চেনে যদি আমাদের r এর মান যদি বের করতে যদি না বলা হতো তাহলে আমরা কি করতাম? এখানে কি করতাম? চামচ দাও। ওকে, এখানে আমরা কি করব বলতো?
আর এর মানটা আমরা কি করব, বের করে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে আর এর মান, 1 নং কোশ্চেন থেকে আমরা যেহেতু আর এর মানটা আমরা বের করে আসছি, সেহেতু এখানে আমরা ওখান থেকে আর এর মানটা আমরা নিয়ে আসব। ওকে, তাহলে এখানে কি হবে, কৌণিক বেগ এরপর উঠাই নাও। আমরা যদি কৌণিক বেগের কথা যদি চিন্তা করি, দেখো আবার কৌণিক বেগ ইকুয়াল টু ভি বাই আর। এখানে আর এর মান আমরা পেয়েছি কত, 4.773751 10 ইনভার্স। এটা কত নং হতে, 1 নং হতে, এটা 1 নং হতে এই মানটা পেয়েছি। আর ভি এর মানটা আমাদের কত ছিল, ভি এর মানটা আমরা ছিল কত, 7.2827 ইনটু 10 টু দি পাওয়ার কত 7। এই মানটা এখানে বসাবো, 7.2827 ইনটু 10 টু দি পাওয়ার কত 7, আর এখানে হবে কত 4.773751 ইনটু 10 ইনভার্স কত 8। এখানে ক্যালকুলেশন। ওকে, তোমাদের ভ্যালু আসছে কত, হ্যাঁ 1 পয়েন্ট রাইট, হ্যাঁ 5 টু 6 দিয়ে দিলাম ইনটু 10 টু দি পাওয়ার এখানে 15। ওকে, এটা হবে তোমার কি বেগের কি, এটাও এককটা কি হবে, সেন্টিমিটার পার কি হবে বলতো, সেকেন্ড হবে। এটা উঠাই নাও। দেখো তৃতীয় নম্বর কোশ্চেনটা কি হয়, তিন নম্বর এই উদ্দীপক থেকে কিভাবে কোশ্চেন হয়। দেখো এই কোশ্চেনে 1 এর 3 এর উদ্দীপকের ইলেকট্রনটির শক্তি স্থিতিশক্তি এবং গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি নির্ণয় করো। আমরা ভি এর কিন্তু একটা মান ছিল, তাহলে ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে আমরা যদি অ্যানসারে যাই, আমরা জানি EM ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার s স্কয়ার। এখানে n ইকুয়াল টু 3, m এর মান 9.1, 10 ইনভার্স কত 28 গ্রাম, z এর মান কত 1, ইলেকট্রনের চার্জ, আমরা যদি ইলেকট্রনের চার্জকে কনসিডার করি, এটা হচ্ছে 4.8 ইনটু 10 ইনভার্স 10, এটা হচ্ছে ESU, আর এখানে h এর মান এটা 6.626 ইনটু
10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। যেহেতু তৃতীয় শক্তি স্তরের জন্য এটা E3, সবাই ক্যালকুলেশনটা করে ফেলো ফার্স্ট। এটা দেখো এখানে -2 পাই স্কয়ার, আমরা একটু এই বাম পাশ থেকে করি। এটা হচ্ছে -2 পাই স্কয়ার, m মানে হচ্ছে 9.1 ইনটু 10 ইনভার্স 28, এটা মানে 1 স্কয়ার, এটা হচ্ছে 4.8 10 ইনভার্স কত 10, এটা হচ্ছে কি তোমার 4, n এর মান কত 3 আর x এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স কত 27, এটা কি s স্কয়ার। এখান থেকে তুমি এই শক্তির মানটা ক্যালকুলেশন করে ফেলো। এক মিনিট, একজন করলে হবে না, আরো অনেকজনে করতে হবে, কারণ একজনের মান ভুল আসতে পারে। এটার ক্যালকুলেশন গুলো অনেক বড় বড় টাইপের, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা দেখি তোমাদের মান আসছে কত। হ্যাঁ, 2.4131, রাইট। এটার ভ্যালুটা আসছে -2.4131, বা এটাকে 32 দিয়ে দিলাম, ইনটু 10 ইনভার্স, এটা 12। তুমি তো দেখো এখানে কিন্তু শক্তির এককটা কিন্তু আর্গে হবে, কারণ সিজিএস এর শক্তির এককটা কি আর্গে, তাহলে এটা কিসে হবে আর্গে, এটার অ্যানসারটা কিসে আসবে আর্গে। তুমি দেখো এটা হচ্ছে মোট শক্তির মান, এটা কার মান মোট শক্তি বা শুধু শক্তি যেটাই বলো না কেন। তাহলে আমরা যদি মনে করো এটার স্থিতি শক্তি যদি নির্ণয় করতে চাই, আবার স্থিতি শক্তি আমরা স্থিতি শক্তির ক্ষেত্রে যদি নির্ণয় করতে চাই, EP ইকুয়াল টু এটা মাইনাস জে ই স্কয়ার বাই কি আর। তুমি তো দেখো আর এর মানটা কিন্তু আমরা এক নং থেকে আগেই আমরা নির্ণয় করে আসছি। জেড যেহেতু 1 ইলেকট্রনের চার্জ, এটা কত 4.8 ইনটু 10 ইনভার্স কত 10 স্কয়ার। আর এর মানটা আমরা কত নির্ণয় করছিলাম 4.7737 কত 5 ইনটু কত 10 ইনভার্স কত 8, এটা আমরা এক নং থেকে আগেই পেয়েছি। এখান থেকে স্থিতি শক্তির মানটা ক্যালকুলেশন করে ফেলো ফার্স্ট। তাহলে এটা হবে ওকে। তোমাদের মান কত আসছে মাইনাস, এটা আসছে 4.8264 10 ইনভার্স 12।
এত আর শক্তি, স্থিতি শক্তি হোক, গতি শক্তি হোক, আর এমনি শক্তি হোক, একই রকম। ওকে, আমরা যদি মনে করো এখান থেকে যদি গতি শক্তি যদি নির্ণয় করতে চাই, আমরা যদি গতি শক্তি নির্ণয় করতে চাই এবং গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আমরা এম এর ভ্যালু জানি 9.1 10 ইনভার্স 28। আচ্ছা, ভি এর মানটা কত বের করছিলাম একটু বলবা? এটা তো আমার কাছে এখনো নাই, ভি এর ভ্যালুটা। ওকে, দেখো ভি এর ভ্যালুটা এরকম বের হইছে কিনা, 7.2 8267 ইনটু 10 টু দি পাওয়ার 7। দেখো এরকম বের হইছে কিনা তোমাদের মান থেকে, এটা স্কয়ার। দেখো গতি শক্তির ভ্যালুটা আমরা এখান থেকে কত আসে, দেখো এখানে আসে 9.1 minus 28 into 7.28 267 into 7, এটা কি স্কয়ার ভাগ 2। ওকে, তোমাদের ভ্যালু আসে কত গতি শক্তির মান? আচ্ছা হ্যাঁ, থ্যাঙ্কস। গতি শক্তির ভ্যালু আসে কত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে এটা হবে 2.41319 ইনটু 10 ইনভার্স 12 শক্তি, এটা হবে কি আর, এটা হবে এটা आंसर। এটা উঠায় নাও। তুমি দেখো, আমরা যদি 4 নম্বর কোশ্চেনে যাই, এটা ফর্মুলাটা তোমরা বলবা। 4 নম্বরে যদি যাই, এটার ক্ষেত্রে তুমি বলবা, আমাদের টাইম আছে তো? হ্যাঁ, একটু দেখো, উদ্দীপকের ইলেকট্রনটির জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন শোষিত শক্তির মান নির্ণয় করো। যে কোনো একটা দেবে, আমি জাস্ট দুটোই একবারে করলাম, নির্ণয় করো। বলো উদ্দীপকের ইলেকট্রনটার জন্য সর্বোচ্চ শোষিত শক্তির মান বা সর্বনিম্ন শোষিত শক্তির মানটা আসলে আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমাকে কমেন্টসে জানাও। তুমি সর্বোচ্চের জন্য বলো, সর্বোচ্চ, সর্বনিম্নের জন্য বলা দরকার নেই, সর্বোচ্চের জন্য আগে বলো।
অ্যাটেনশন, এটা দেখো আসমা আনিকা, তুমি বলছো ইলেকট্রনের গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে E ইকুয়াল টু হাফ এম বি স্কয়ারের পরিবর্তে তুমি যে ফর্মুলাটা বলছো ওটার সাহায্যে ম্যাথটা করা যাবে। হ্যাঁ, তুমি ওভাবেও করতে পারবে, সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ এক্সামে আসে, আসার মতো না, এক্সামে এগুলো আসে। এই ইলেকট্রনটা শক্তি শোষণ করবে, আগে বোঝার ট্রাই করো। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ইলেকট্রন। এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, আর এটা হচ্ছে অসীম শক্তি স্তর, আগে বোঝার ট্রাই করো। অর্থাৎ এই ইলেকট্রনটা সর্বোচ্চ কত পরিমাণ শক্তি শোষণ করবে, এই ইলেকট্রনটা যদি সর্বোচ্চ পরিমাণ শক্তি যদি শোষণ করে তখন আর ইলেকট্রনটা এখানে থাকবে না, তখন এটা কোথায় চলে যাবে বলতো, ইনফিনিটি পর্যায়ে। কারণ আমরা জানি অসীম শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে তারই শক্তি সবচেয়ে কি থাকে বলতো, বেশি থাকে। এই ইলেকট্রনটা সর্বোচ্চ পরিমাণ যদি শক্তি যদি শোষণ করে তখন এই ইলেকট্রনটা এটি তৃতীয় শক্তি স্তর, তখন এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে, অসীম শক্তি স্তর। কোথায় চলে যাবে, অসীম। তার মানে এখানে এখানে n ইকুয়াল টু কত বলতো, 3, আর এখানে n ইকুয়াল টু কত, ইনফিনিটি। তাহলে এই দুটোর মধ্যে এখানে কি পরিমাণ শক্তি শোষণ করে বা কি পরিমাণ শক্তি বিকিরণ করে সেটার ফর্মুলা হচ্ছে ডেল্টা E ইকুয়াল টু r h z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তুমি দেখো এই সমীকরণে আমরা RH এর ভ্যালু আমরা জানি, আমি ম্যাথটা ক্লিয়ার করে দেব তোমাকে, আগে একটু বুঝাচ্ছি। বোর পরমাণু মডেলে Z এর ভ্যালু কত, 1। N1 আর N2 এর মধ্যে একটা নিম্ন শক্তি স্তর আর একটা উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে ট্রানজিশনটা হচ্ছে কোন জায়গা থেকে, ইলেকট্রনটা থার্ড এনার্জি লেভেল থেকে জাম্প করে কোথায় যাচ্ছে, অসীমে। থার্ড থেকে অসীমে যদি যায় তখনই সে সর্বোচ্চ পরিমাণ শক্তি সে কি করবে, অ্যাবজর্ব করবে। কারণ ইলেকট্রনটা সর্বোচ্চ পরিমাণ শক্তি যদি অ্যাবজর্ব করে তখনই ইলেকট্রনের শক্তিটা সর্বোচ্চ থাকে এবং ইলেকট্রনটা তৃতীয় থেকে কোথায় যাবে, অসীম অবস্থান করবে। তাই ইলেকট্রনের জাম্পিং কোথা থেকে কোথায় হচ্ছে, 3 থেকে কোথায়, অসীম। তাই অসীম আর 3 এর মধ্যে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা, নিম্ন শক্তি স্তর কোনটা, 3। তাহলে এই দুটোর মধ্যে n1 হচ্ছে নিম্ন আর n2 মানে কি, উচ্চ। তাহলে n1 এর ভ্যালু হবে কত, 3, আর n2 এর ভ্যালু হবে কি বলতো, ইনফিনিটি। ইনফিনিটি ভ্যালু মানে কি, 1/কত, 0। তুমি আমার কথাগুলো বুঝছো কিনা এটাকে আমি আবার রিপিট করছি। ইলেকট্রনটা আছে তৃতীয়তে, সর্বোচ্চ শক্তি সে শোষণ করবে, সর্বোচ্চ শক্তি শোষণ করলে সে ইনফিনিটি চলে যাবে। তখন ইলেকট্রনের ট্রানজিশনটা কি হবে, 3 থেকে কোথায়, অসীমে। 3 থেকে অসীমে যাওয়ার জন্য সে কতটুকু শক্তি শোষণ করে সেটা বের করতে হবে, অর্থাৎ ডেল্টা ই। আমাদের ফর্মুলা কি, কি পরিমাণ শক্তি শোষণ করে, যখনই ইলেকট্রন জাম্প করবে তখনই মনে করবা ওখানে রিডবার্গের ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি একটু দেখো এই সমীকরণের জন্য RH এর ভ্যালু কোনটা, এটা বোর পরমাণু মডেলের জন্য Z এর ভ্যালু কত, 1, আর N1 এর ভ্যালু কত, 3, আর N2 এর ভ্যালু কত, ইনফিনিটি। আমার কথা এখানে বুঝছো কিনা এটা দেখো। আর যদি আমি সর্বনিম্ন বলি, ইলেকট্রনটা আছে 3 এ, সবচেয়ে কম শক্তি শোষিত হবে কখন, ইলেকট্রনটা যখন 3 থেকে কোথায় যাবে বলতো, 4। ইলেকট্রনটা যখন 3 থেকে 4 এ যাবে তখনই সে সবচেয়ে কম পরিমাণ শক্তি কি করবে বলতো, শোষণ করবে। এই কারণে এই সর্বনিম্ন শক্তির ক্ষেত্রে ট্রানজিশনটা হবে 3 থেকে 4, সবচেয়ে কম শক্তি শোষণ করে ইলেকট্রনটা 3 থেকে 4 এ যাবে। আর সর্বোচ্চ শক্তি শোষণের ক্ষেত্রে ইলেকট্রনের জাম্পিংটা হবে কোথা থেকে, 3 থেকে কোথায়, অসীম শক্তি স্তরে। তুমি আমার কথাগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে,
সর্বোচ্চ শোষিত শক্তি নির্ণয়। সবসময় মনে করবা ইলেকট্রন যখনই জাম্প আসবে তখনই মনে করবা রিডবার্গের ইকুয়েশন ইউজ হবে। এখানে আমি জাস্ট একটু ডায়াগ্রামটা এঁকে দিলাম তোমাকে। এটা হচ্ছে n ইকুয়াল টু ইনফিনিটি, ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে? অসীমে। এটা সর্বোচ্চ শোষিত শক্তি, এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য। ওকে, আমরা জানি এটা ডায়াগ্রাম থাকবে, তুমি এখন অনেক ছোট, এই ডায়াগ্রাম গুলো থাকবে। হ্যাঁ, এটা তৃতীয় শক্তির জন্য। এখানে দেখো আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু আর এস জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখানে n1 এর মান হচ্ছে কত? 3, n2 এর মান ইনফিনিটি, আর এস এই সমীকরণ আর এস 2.18 10 ইনভার্স 18 জুল, আর জেড এর মান কত? 1। এখানে আর এস এর ভ্যালু বসিয়ে দাও, আর সর্বোচ্চ শোষিত শক্তি ডেল্টা ই ইকুয়াল টু সর্বোচ্চ শোষিত শক্তি ডেল্টা ই ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এটা 2.18 10 ইনভার্স 18, জেড মানে 1 স্কয়ার 1 বাই n1 এর মান 3 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কয়ার। জানি তো 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কত? 0। এটার ভ্যালুটা কত? 0। এই অংশটা ক্যালকুলেশন হবে, অর্থাৎ 2.18 মাইনাস 18 ভাগ 9, 2.42 ইনটু 10 ইনভার্স কত? 90। তুমি দেখো এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু সিজিএস আর এমকেএস এর কিছু নেই। তুমি দেখো এখানে কিন্তু আরএস এর ভ্যালুটা বের করছো কিসে? তুমি জুলে। জুল কোন এককে? সিজিএস এ নাকি এমকেএস এর সাথে রিলেটেড? এমকেএস এর সাথে রিলেটেড। জুলটা কোন ইউনিটের সাথে রিলেটেড? এমকেএস এর সাথে। এই কারণে এই শক্তির এককটাও কার সাথে রিলেটেড হবে? এমকেএস মানে জুল। এটা হবে এই आंसर। এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি। আমরা যদি সর্বনিম্ন শক্তি যদি হিসাব করি, ওকে আমাদের টাইমও প্রায় শেষ, আমরা সর্বনিম্ন শক্তি দিয়ে শেষ করে দেব, সমস্যা নেই। আগে দেখো আমরা যদি সর্বনিম্ন শক্তি যদি হিসাব করি, সর্বনিম্ন শক্তি নির্ণয়, তুমি ফর্মুলা পড়বা, ফর্মুলা না পড়লে কিন্তু ম্যাথ করানো যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে সর্বনিম্ন শক্তি আমরা ধরে নিলাম ডেল্টা ই, এটাকে প্রাইম ধরলাম জাস্ট। এটা আর এইচ, এটা জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এটার জন্য তুমি জাস্ট একটা ডায়াগ্রাম পাশে তোমার নিজের বোঝার জন্য, এক্সামে দরকার নেই। এটা হচ্ছে কি? নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এখানে যাবে, এখানে n এর মান কত? 4, আর এখানে n এর মান কত? 3। ওকে, ইলেকট্রনের জাম্পিংটা 3 থেকে 4 এ যাচ্ছে, তাহলে এখানে তোমার কি হবে? আর এইচ 2.18 10 ইনভার্স কত? 18, জেড মানে 1 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার, আর এটা হচ্ছে কত বলতো? 4 স্কয়ার। এখানে সাইডে লিখে রাখবা n1 3, n2 কত? 4, আর এস এর মান কত? 2.18 10 ইনভার্স কত? 18 এতটুকু, আর জেড কত? 1। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে দেখো, কত আসে ক্যালকুলেশনটা? একজন একটু বলো তো কত আসে ক্যালকুলেশন?
আলফা না, এটা ইনফিনিটি বলতে হবে, আলফা বলা যাবে না। ওই এটা জানি রাজিয়া শুনতো না, আলফা বলা যাবে না, ইনফিনিটি বলবা সিম্বলটা। আলফা হইছে অন্যটা, আলফা বিটা গামা ওটা হইছে অন্য অন্য সিম্বল, বা আলফাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে। হ্যাঁ, এটাই আলফা হইছে একরকম, আলফা হইছে এরকম, আর এটা হইছে ইনফিনিটি এরকম, দুটো আলাদা। হ্যাঁ, দুটো আলাদা সিম্বল। এটার ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করো, এটা কত আসছে 9 আর 16, এটার ভ্যালু কত আসে দেখো, সর্বনিম্ন শক্তি। না, তুমি 5 ধরলে সেম অ্যানসার আসবে কিভাবে? ইলেকট্রন তৃতীয় থেকে চতুর্থতে যদি জাম্প করে যতটুকু শক্তি অ্যাবজর্ব করবে, ইলেকট্রন যদি 3 থেকে পঞ্চম শক্তি স্তরে যায়, ইলেকট্রন সেই পরিমাণ না, তার চেয়ে বেশি পরিমাণ শক্তি অ্যাবজর্ব করবে। এখানে বলছে সর্বনিম্ন, সবচেয়ে কম শক্তি অ্যাবজর্ব করে কোনটা? সর্বনিম্ন শোষিত শক্তি, সর্বনিম্ন শোষিত শক্তি। আমি তোমাদের কথা মতো লিখলাম 1.0 1.059 72 into 10 ইনভার্স 19, এটা এত। তোমাদের কথা মতো লিখলাম এটা। ওকে, আর এটা হইছে এত এত। এটা সর্বনিম্ন মানে সবচেয়ে কম যদি শক্তি হয়, তাই ইলেকট্রনের ট্রানজিশনটা 3 থেকে 4, 3 থেকে যদি 5 এ যায়, তার মানে কি আরো শক্তি তার অ্যাবজর্ব করতে হবে। তুমি মনে করো সিঁড়ি থেকে তুমি নিচ থেকে উঠতেছো, তুমি 3 তলা থেকে 4 তলা যেতে যে এনার্জি লাগবে, 3 তলা থেকে 5 তলা যদি উঠতে চাও, তাহলে তোমার কি এনার্জিটা কি লাগবে বলো তো? আরো বেশি এনার্জি লাগবে। তাহলে কম এনার্জি লাগবে কত? 3 থেকে 4 তলা। আমার কথা হচ্ছে কিনা? সবচেয়ে বেশি এনার্জি লাগবে কি একবারে নিচ তলা থেকে কত কোণ পর্যন্ত বলো তো, যদি তুমি ছাদে উঠতে চাও, তাহলে তোমার কি সবচেয়ে বেশি এনার্জি দরকার হবে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের লেকচার হবে। তুমি অবশ্যই সূত্রগুলো খাতায় সাজায় বারবার সূত্রগুলো লিখবা, তা নাহলে ম্যাথ তুমি সলভ করতে পারবে না। কোশ্চেনগুলো ম্যাক্সিমামে আসে কি তোমার ম্যাথ পরীক্ষায়। কথা কি বুঝছো কিনা? এখানে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল এই ধরনের কোশ্চেন খুব কম আসবে। তোমার আসবে কি ম্যাথটাতে এই থিওরিগুলো বেশি আসবে, ম্যাথ দিয়ে বেশি কোশ্চেন। এই কারণে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, একটা আলাদা একটা রাফ খাতা বানাতে হবে, ওইখানে সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, সিজিএস এবং এমকেএস এর মানগুলো লিখতে হবে। অনেক পড়া, তুমি যদি পড়ো অনেক পড়া। তুমি যদি পড়তে গিয়ে যদি দেখো যে আমার অনেক টাইম, তার মানে তুমি পড়ালেখার মধ্যে নাই। আর তুমি যদি পড়ালেখা করতে গিয়ে যদি দেখো আমার টাইম খুব ফাস্টলি চলে যাচ্ছে, তার মানে তুমি পড়ালেখার ট্র্যাকের মধ্যে আছো। কথা বুঝছো কিনা? তুমি তোমার লাইফটাকে কোথায় সেট করবা এটা ডিপেন্ড করবে তোমার। তুমি কি যে আসলে কোথায় যেতে চাও এটা তোমার পরিশ্রম তোমাকে করতেই হবে। হয় তুমি এই লাইফে এই অবস্থায় পরিশ্রম করো, তা নাহলে 10 বছর পর পরিশ্রম করো। এখন তুমি কি সেই বোঝে না সে বোঝে না নিয়ে থাকো, পরবর্তীতে তোমার কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আর এখন যদি তুমি পরিশ্রম বা টার্গেট ফিল আপ করো, পরে বোঝে না সে বোঝে না, সেটা তুমি বুঝতে পারো। কথা বুঝছো? পরিশ্রমে কোনো মিস নেই। এখন তোমার এনার্জি আছে, পরিশ্রম করতে পারো, বাট একটা সার্টেন টাইমে ভালো জায়গায় না গেলে সারা জীবন তোমাকে সাফার করতে হবে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকো।